সুদীপটাকে ডেকে নিচ্ছি পরবর্তী প্রতিযোগীর জন্য। ইনস্ট্যান্ট এবার যেটি দেওয়া হবে সেটি পাঠ করে দেওয়া হয়েছে অলরেডি, ইতিমধ্যে ওরা হাতে পেয়ে গেছে। তো সুদীপটাকে ডেকে নিচ্ছে, ওর যেটা পেয়েছে সেটা পাঠ করবে। কি পেয়েছে সেটাও বলবে। বস বল বল। জনরব অন্নদাশঙ্কর রায়। প্রথম দৃশ্য, রেল স্টেশন। সত্যচরণ মুস্তফি মাল গুনতে করছেন। এমন সময় শম্ভুচরণ দে এলেন। শম্ভু, স্টেশনে করছো কি? সত্যচরণ মুস্তফি। সত্য, আরে কে? শম্ভু দে। যাচ্ছি ভাই বেগুসরাই। শম্ভু, বেগুসরাই? হঠাৎ কেন, ইচ্ছা হেন? সত্য, লোকের মুখে শুনছি ও মা কলকাতায় পড়ছে বোমা। পড়লো যদি কলকাতায়, পড়বে নাকি গর্বের পায়? শম্ভু, তাই নাকি হে তাই নাকি, আমিও কেন রই বাকি? পড়লো যদি গর্বে তাই, পড়বে নাকি বাঁকুড়ায়? সত্য, সেই কথাটাই বলল কালু মিস্ত্রি। তাই না শুনে কাঁদলো আমার স্ত্রী। পালিয়ে এলুম কাচ্চা বাচ্চা সব নিয়ে, কোনো মতে কাঁচা কুচা সামলিয়ে। শম্ভু, আমিও তবে সরে পড়ি, জোগাড় করি টাকা করি। যেতে হবে জামতারা, সাথে নেই রেল ভাড়া। দ্বিতীয় দৃশ্য, রাস্তা। শম্ভুচরণ দে চলছে। বস, চলে যাচ্ছিস কোথায়? স্যার কি বলবেন? ভালো হয়েছে, যে ছন্দটা চাইছিলাম মোটামুটি এসছে আর কি, এবং একবারে করে যেটুকুনি করেছে যথেষ্ট হয়েছে। উচ্চারণ তো এবারে গতবারের চেয়ে অনেক ভালো হয়েছে, ভালো, কিন্তু মডুলেশনের দরকার। মডুলেশনের দরকার। আচ্ছা, এরপরে ডেকে নিচ্ছি আমাদের, তুমি বলবে কিছু? এরপর ডেকে নিচ্ছি আমাদের পরবর্তী যে ছিল সৌরিমা পাকড়েকে। সৌরিমাকে ইনস্ট্যান্ট যা দেওয়া হয়েছে সেটিও পেয়ে গেছে, এরপর ও পাঠ করবে সেটা। প্রথমত বলি রিল্যাক্স। হ্যাঁ, কি পেয়েছিস বল? শরৎচন্দ্র চট্টোপাধ্যায় লেখা ছোটদের বাছাই গল্প। প্রথম গল্পটা দেখ, মাথাতে কি লেখা আছে। আজকে মেজদিদি মনে হচ্ছে রমেশের পরবর্তী প্রযোজনা হবে এটা। তুই বইটা তুলে দে না ঝুঁকে, দেখতে পাচ্ছিস না? হ্যাঁ ঠিক আছে, তোর মতো দিন ৫-৬ পরে একদিন বৈকালে বিপিন অত্যন্ত বিরক্ত মুখে ঘরে ঢুকিয়া বলিলেন, এসব কি তুমি শুরু করলে মেজবউ? কেষ্ট তোমার কে যে একটা পরের ছেলে নিয়ে দিন রাত আপনা আপনির মধ্যেই লড়াই করে বেড়াচ্ছ? আজ দেখলাম দাদা পর্যন্ত ভারী রাগ করছেন। অনিত পূর্বে নিজের ঘরে বসিয়া বড় বউ স্বামীকে উপলক্ষ ও মেজ বউকে লক্ষ্য করিয়া চিৎকার শব্দে যে সকল অপভাষার তীর ছুড়িয়াছিলেন, তাহার একটিও নিষ্ফল হইল না। সব কয়টি আসিয়া হেমাঙ্গীকে বাঁধিয়াছিলেন ছিল, এবং প্রত্যেকটি মুখ করিয়া যুদ্ধ জয় করিত। বড় বউ মেজ বউকে আজকাল প্রায় তেমনি জব্দ করিতেছিল। আমল হচ্ছে কিন্তু গতবারের মতো বলে না, কারণ এটা ইনস্ট্যান্ট। ঠিক আছে, ইনস্ট্যান্ট দেওয়া হয়েছে বলে, কিন্তু ঠিক আছে, মোটামুটি ফাইন। বইগুলো ফেরত দিয়ে দাও। হ্যাঁ, বইগুলো সবাই একটা জায়গায় রাখো। এরপর ডেকে নিচ্ছি প্রাপ্তি ভট্টাচার্যকে। সৌরিমার পরে যে ছিল প্রাপ্তি ভট্টাচার্য যা পেয়েছে সেটা বলবে এবং তারপরে পাঠ করবে। পতাকা রবীন্দ্রনাথ ঠাকুরের কথিকা অবলম্বন। চরিত্র রাজা, বোকা আদো আদো বাচ্চাদের মতো কথা বলে। মন্ত্রী তোতলা, তার ক্ষমতা কেড়ে নিয়েছে রাজার ভাগ্নে। সেনাপতি বদরাজ, ভাগ্নে রাজার ভাগ্নে। ধূর্ত,
ক্ষমতা কুক্ষিগত করেছে রাজার থেকে। প্রথম পণ্ডিত সৎ ও ন্যায় পরায়ণ, সেই কারণে রাজার অনুগ্রহ থেকে বঞ্চিত। জোটে লাঞ্ছনা। দ্বিতীয় পণ্ডিত শাসকবর্গের পেটোয়া, তাই রাজ পণ্ডিতের পদ পেয়েছে। তৃতীয় পণ্ডিত এই ছোট ছেলে তোতা, আমাদের শুভ বিবেক, ধুতি ও সবুজ ফতুয়া পরবে, বয়স 10 কি 12 বছর, তোতা পাখি সবুজ রঙের পোশাক পরবে, তার সাথে মুখে পরবে টিয়া পাখির মুখোশ, পঙ্খী 1 বা 2, রক্ষী 1 বা 2। ঠিক আছে। শুরুটা খুব ভালো করেছিল। শুরুটা খুব ভালো হয়েছে। পরে গিয়ে চলো ঠিক আছে। আই নো ছোট, হ্যাঁ খুব ছোট হয়ে খুব ছোট, শুরুটা খুব ও যে সুন্দর সকলের করেছে। মধ্যে করছে এটাই। হ্যাঁ ক্লাস 4 এ পড়ে খুব ভালো লেগেছে, ওর জন্য আবার একটা হাততালি। এরপর ডেকে নিচ্ছি শুভদীপ দত্তকে। শুভদীপ খুব ছোট। কি পেয়েছো বলো? পড়ছি চিন্ময় চক্রবর্তীর ছবি। কেয়া অনেকক্ষণ ধরে তাকিয়েছিল ছবিটার দিকে। সাধারণ তেল রঙে আঁকা, বিরাট কিছু আহামরি নয়, তবু যেন কি একটা আছে ছবিটা। কিয়াকে কেমন যেন চুম্বকের মতো আকর্ষণ করছে। একটা বৃষ্টি ভেজা পাহাড়ি পথ, পাশে প্লাস্টার ঘাসা ভাঙাচোরা পুরনো বাড়ি, সেই পথের দিকে ছাতা হাতে একজন লোক আছে, তার পরনে একটা রেনকোট, টুপি। কি আছে ছবিটা কিয়া কিছুতেই বুঝতে পারছে না। তার স্বামী সৌভিক একজন নামকরা আর্টিস্ট, বাড়িতে ছবি নিয়ে দিনরাত কত আলোচনা হয়, নামী শিল্পীদের নিয়ে আলোচনা চলে, কত কিছু শেখে কিয়া। ছবি আঁকিয়াদের প্রতি কিয়ার বরাবরই একটা সম্ভ্রাস রয়েছে। কি অদ্ভুতভাবে কোনো দৃশ্যকে কল্পনার রঙে ঢুকিয়ে ধীরে ধীরে ক্যানভাসে ফুটিয়ে তোলে ওরা। কিন্তু ছবিতে কি আছে কেন বুঝতে পারছে না সে। খুঁটিয়ে দেখছে ছবিটা কিয়া। দিনের হালকা আলোয় মনে হচ্ছে ছবির পথচারী ভদ্রলোকটা খুব তাড়ায় আছে। বাড়িতে একটা ভাঙা জানলার মধ্যে দিয়ে অদৃশ্য হয়ে কোনো একটা চোখ যেন লক্ষ্য করছে গতিবিধি। জানলার চোখ দুটো কার? কেন দেখছে ওই ভদ্রলোককে? বৃষ্টি ভেজা পথ, দূরে পাহাড়টা একটা সিলুয়েটের মতো জড়িয়ে রেখেছে গোটা ছবিটাকে। বাইরেও খুব বৃষ্টি হচ্ছে। পাশের ঘরে ছবি আঁকায় নিবিষ্ট কিয়ার স্বামী সৌভিক। একবার ছবি আঁকা শুরু করলে 6-7 ঘন্টা সৌভিক মগ্ন হয়ে থাকে। কিন্তু অপ্রসহ্যমান ওই লোকটাকে খুব চেনা চেনা লাগছে, কিন্তু চিনতে পারছে না কিয়া। কিয়া গিয়ে সৌভিকের পাশে দাঁড়াল। সৌভিক কিয়ার শরীরের থেকে একটা স্নিগ্ধ ফরাসি পারফিউমের গন্ধ পেল। নামটা ঠিক যেন মনে পড়ছে না, নাকি হার্বিস। সৌভিকের মনে হলো কিয়ার শরীরেই বোধহয় গন্ধগুলো ঠিকভাবে ফুটে উঠছে। একটু অন্যমনস্ক হয়ে গেল সে। কেমন যেন অতনুর মতো লাগছে লোকটাকে। অতনুকে নিয়ে সৌভিকটা কিয়ার মধ্যে একটা টানাপোড়া আছে। অতনু হলো কিয়ার ছেলেবেলা। উচ্চারণের অনেক গন্ডগোল হচ্ছে, ঠিক আছে? আর তোর ভলিউমটা এত আসছে এবার, আমরা সমস্ত ওয়ার্ড গুলো এরকম ভাবে শুনতে হচ্ছে যে কি বলছে। আর টেল ড্রপ হচ্ছে। আর প্রচুর টেল ড্রপ হচ্ছে। টেল ড্রপ মানে জানিস? টেল ড্রপ মানে প্রত্যেকটা শব্দের শেষটা, টেলটা তোর ভেতরেই থেকে যাচ্ছে, আমাদের কাছে পৌঁছাচ্ছে না। তো কিন্তু শুরুটা মানে মানে যে এক্সপ্রেশন গুলো, আবেগ গুলো দিচ্ছিলিস সব ঠিক আছে, কিন্তু ওই উচ্চারণ আর টেল ড্রপিংটা আজকে এটা খুবই কম, ঠিক আছে? কিন্তু ভালো বলা হচ্ছিল। আমার তো গতবারের চেয়ে এবার ভালো, আমারও তাই মনে হয়। হ্যাঁ, এবার প্রিপারেশনটা বেশি ভালো হয়ে গেছে। আচ্ছা, এরপরে ফার্স্ট রাউন্ডে সব শেষ হয়ে গেল। প্রথম ঠিক আছে, ক বিভাগের সকলের রেডি হয়ে গেল শেষ। একটু এরপরে সবাই চাটা নিয়ে নি। চাটা আমরা একটা চা বিরতি নিচ্ছি 2 মিনিট, অন্তত চাটা দিয়ে দেওয়ার সময়টা নিচ্ছি। হ্যাঁ। সবাই একটু পাস করে দাও ওদিকে যারা আছে। না, অসীমা দিকে ডেকে নিচ্ছি। এবার আমরা ডেকে নিচ্ছি পরবর্তী বিভাগের খ বিভাগের প্রথম প্রতিযোগিনী অসীমা রায়কে। তিনি ইনস্ট্যান্ট যেটা পেয়েছে এখানে ছুঁড়ে মারলো। বাইরে আছে দেখো, একটা ডাস্টবিন, ওটা নিয়ে আসো না। ঠিক আছে, অসীমা দিকে শুরু করতে বলছি। না একটু শান্ত।
এই শৌরিমা বড্ড কথা বলছে। নমস্কার। চুপ চুপ চুপ। ফুল ফল ধরে। কচি বয়সে মা বাপদের যেমন হালে পানি না পাওয়া দিশেহারা অবস্থা হয় সংসারে, কলেজের দ্বিতীয় তৃতীয় বর্ষ পড়তে পড়তে এক পড়ন্ত বিকেলে সম্পূর্ণ অপ্রস্তুত অবস্থায় সুন্দরম নামে নাট্যদলকে বেঁধে ফেলে সব দিক দিয়েই তেমনি নাজেহাল হয়ে পড়েছিলাম আমরা। গত শতকে 57 সালে তখন কলকাতায় 7-8টার বেশি ব্যস্ত দল নেই, বছরে 2-3 বারের বেশি হল ভাড়া করে নিয়ে নাটক করার সাধ্য কারণ নেই। ধৈর্যও কম, পকেটে ফাঁকা, প্রচুর ক্লাস ফাঁকি দিয়ে আর ধার ধর করে পার্থপ্রতিমের নাট্যরূপে বিভূতিভূষণের পথের পাঁচালী মঞ্চস্থ করে আমরা ক্লান্ত আর নিঃস্ব। একটাই শুধু প্রাপ্তি ঘটেছিল, তাপস সেনের আলোর জাদু। মাঠ ভরা কাশফুলের মধ্যে রেলগাড়ি ছুটিয়েছিল তাপসদা। গর্ব এইমাত্র, তখন বিশ্বরূপার সেতু দেখেনি কলকাতা। শ্যামবাজারের 5 মাথার বাজার বাড়ির মাথায় মাস কিস্তিতে ঘর ভাড়া নিয়ে হতাশার হিম জমেছে বুকে পিঠে। ঘুম পাড়ানি সুরবি সিঁদোচ্ছে হাড়ে হাড়ে, দলে উপস্থিতির হারও কমে আসছে। অতনু আমাদের সহপাঠী, অতনু সর্বাধিকারী একদল একদিন বলল, সন্ধেবেলাটা আবল তাবল না কাটিয়ে আই আমরা সবাই মিলে মুখে মুখে নাটক বানাই, বানাতে বানাতে অভিনয় করি। ইতিমধ্যে গ্রীষ্মের ছুটিতে পুনেতে অনুষ্ঠিত হলো মাসব্যাপী নাটক রচনা কর্মশিবিরে যোগ দিয়ে সিঁড়ি নাটকটা লিখে নিয়ে ফিরছে অতনু। পরের বছর পার্থপ্রতিম চৌধুরী নির্দেশনায় বিশ্বরূপা একাঙ্ক নাট্য প্রতিযোগিতায় সিঁড়ি পুরস্কার পায়। মঞ্চস্থ ভিত্তিক নাটকটা তার বিষয়ের অভিনবত্বে বেশ সাড়া ফেলে দেয়, সুখ্যাতি পায়। অতনুর প্রস্তাবটি সেদিন প্রথমে মুহূর্তে আমাদের চাঙ্গা করে তুলল। তৎক্ষণাৎ নাটক বানানোর খেলাটা নিয়ম কানুন বানানো হলো। আগের দিন একটা গল্প পড়ে শোনানো হবে, পরদিন যথেষ্ট কঠিনই। কে কোথায় শুরু বা শেষ করবে, কে কোন চরিত্রে দাঁড়াবে, মোট কথা কি চরিত্র থাকবে, অর্থাৎ স্থান কাল পাত্র সূচনা কি পরিণীতি কোনোটাই সেখানে আলোচিত হয়নি। কোনো রকম প্রস্তুতির সুযোগ নেই, যেখানে একটা পূর্ণাবয়ব নাটক বানিয়ে তোলা কি জাতীয় পর্যবেক্ষণ। কিন্তু শুরুটা অনেকবার হয়েছে, যেটার জন্য আমি দিয়েছিলাম আর কি আপনাকে, যে এটা তো জাস্ট মুখবন্ধ বা সূচিপত্র বা এই জাতীয় আর কি, মানে মুখবন্ধ, সূচিপত্র বলাটা আমার অন্যায় হচ্ছে বা ভুল হয়ে গেছে। মুখবন্ধ পাঠ করতে গেলে তার কথাটা আমার উপস্থাপন করতে হবে, এখানে অত নাটকীয়তা আবেগ দরকার নেই। এটা হচ্ছে তার কথাটা বলছে, সেটা মনের কথাটা বলছে, সুতরাং অতটা এটা দরকার নেই। আর আমার মনে হয় আবেগটা খুব করুণ যেন বলছো, এটা খুব কি দুঃখের কথা বলছে না তো, কয়েকটা জায়গায় এটা একটা অ্যাচিভমেন্ট। হ্যাঁ, ওনার একটা অ্যাচিভমেন্ট, যেটা উনি তো সেভাবে বলছেন। ঠিক আছে, ওই আবেগটা ভুল ধরা হয়ে গেছে। ধন্যবাদ অসীমাদিকে। এরপর ডেকে নিচ্ছি সীমা রেণুকা কর্মকারকে। অসীমার পরেই সীমা, তাই ছিল তাই হলো, মাঝখান থেকে বেকার বেকার একটা কথা বললো। এই সীমাদির বড় দোষ। ঠিক আছে, বলো। বেহাগ বসন্ত, এটা একটা পত্রধর্মী উপন্যাস, লিখেছেন গৌতম দে সরকার। প্রিয় ঋতু, তোমার চিঠি পড়ে আমি হাসলাম। ঘরে বসে কত কিছুই ভাবছো তুমি, ঘটকালেও শুরু করবে ভাবছো। জানি শিলুদার জন্য খুব চিন্তা তোমার। শিলুদা ভালোই আছে, হয়তো আগে যেমন দেখেছিলে তেমনটা নেই। জীবনের কক্ষপথে স্বাভাবিক গতি ব্যাহত হয়েছে। এখন তো আর স্বাভাবিকভাবে চলা নয়, টেনে নিয়ে চলা। ভালো আছি ঋতু। বিবাহের জন্য টান অনুভব করতে হয়, ভালোবাসা তৈরি করতে হয়, না হলে বিয়েটা কেবলমাত্র এক শর্ত সাপেক্ষ সম্পর্কের আধার হয়ে বাঁচে। শুধুমাত্র নিজে ভালো থাকবো বলে, নিজের পরিচর্যা করবে বলে একজনকে বিয়ে নামক শর্তে বেঁধে দেওয়া কি স্বার্থপরতা নয়? ভালোবেসে ঘর বাঁধা যায় বাড়ি বাড়ি, ভাঙা ঘরও বেঁধে নেওয়া যায়। আর না বাসায় যে কোনো সম্পর্কই তেমন করে গড়ে ওঠে না। এমন করে চলে যাবে যে সাথী, কে জানতো, চলেই গেল।
নিজেও ভাবিনি হয়তো কোনোদিন। এই কি তার চলে যাওয়ার সময় ছিল তখন? ঘুমের ঘোরেই চিরনিদ্রায় চলে গেল। আমিও বিন্দু বিসর্গ বুঝিনি, কিছুই। পাশে শুয়েও বুঝতে পারিনি। বিনু তখন 10 বছর বয়স। কিরকম আকুল পাথার অবস্থা হলো তখন। বিনুকে সামলায় না বিনুকে। বুঝতে পারছিলাম মানসিক ভারসাম্য হারাচ্ছি দিন দিন। কামাখ্যাগুড়িতে আর ভালো লাগছে না থাকতে। নিজের শহরটি ডাক দিচ্ছিল তখন। কলকাতায় ফিরে এলাম বিনুকে নিয়ে। স্কুলে আর গেলামই না, চাকরিটাও গেল। জমানো টাকাতে ঠিক আছে, ভালো চলছিল, কিন্তু ওই একটাই আপনার গলার ভলিউম কম, ঠিক আছে। আর যেটা হচ্ছে উচ্চারণের অনেক জায়গায় জড়তা আসছে। ভি ভাই না কি একটা বলেন, আমি এখনো বুঝতে পারিনি, ঠিক আছে। অনেক জায়গায় ছকে চ বলছো। হ্যাঁ, আর প্রোনাউন্সিয়েশনে অনেক সমস্যা আছে। আর মডুলেশন খুব দরকার। আমি একটা অ্যানাউন্স করব। বলছি একটা কথা হচ্ছে, যেটা আমাদের 25শে জুন দলের জন্মদিন, সমরপ্রসূত অনুষ্ঠান হয়েছে 7-8 পা। তো ওই অনুযায়ী আমরা 7 বছর কমপ্লিট করার জন্য একটা ম্যাগাজিন কিন্তু বেরোচ্ছে, সেটা হচ্ছে রঙ্গকথা। আমাদের এডিটর হচ্ছে নাম অমিত বাবু, অমিত দা। তো যেটা হচ্ছে যে ওর জন্য যে লেখা, সেই লেখা আমরা এখনো পাচ্ছি না। সদস্যরাও লিখতে পারে, দেখবেন আমি গ্রুপের মধ্যে দেওয়া থাকে, বা যদি বলে অমিত দা আবার আজকে দিয়ে দেবে যে কি লিখতে হবে, কেমন লিখতে হবে কবিতা। কিন্তু প্রত্যেকের যদি কারোর যদি কিছু অনুলেখা থাকে যে রঙ্গসেনা এসে কেমন লাগলো, সেটাও দিতে পারে। রঙ্গসেনাকে শুভেচ্ছা বার্তা, সমস্ত কিছুই। সেই জন্য সমস্ত মেম্বারদের বলা হচ্ছে তোমরা লেখাটা পাঠিও, ঠিক আছে। যদি সেটাকে একটু এডিট করতে হয় করবো, যদি ছোটদেরকেও বলা হচ্ছে। হ্যাঁ, সবাইকে, ছোটরাও বলছে কোনো কবিতা ছড়া যাই হোক সেগুলো তোমরা দিতে পারো, ঠিক আছে। তো এই রঙ্গকথার কথাটাই হচ্ছে হবে। এটা লাস্ট ডেট হচ্ছে কিন্তু 30শে মে লাস্ট ডেট। ওকে, তারপর কি আছে? নিজের লেখা। হ্যাঁ, বেরিয়ে যাও, টাটা। টাটা সবাইকে, টাটা। নিজের লেখা। ঠিক আছে। নিচে যাবে। আচ্ছা, এরপর ডেকে নিচ্ছি আমরা কে ছিল সীমাদির পর? অম্বালিকা দিকে। কারো কি তারা আছে? না। ঠিক আছে, অম্বালিকা দিকে। অম্বালিকা দিকে একটু বন্ধ করে দাও। চট্টোপাধ্যায়ের দেনা পাওনার গল্প থেকে কিছু অংশ পাঠ করছি। অনুমান যে ভুল নয়, লোকটা যে সত্য সত্যই নির্মল বসু, তাহা বুঝিতে পারিয়া জীবানন্দ প্রথমে চমকিত হইল। কিন্তু যে কোনো অবস্থায় নিজেকে মুহূর্তে সামলাইয়া লইবার শক্তি তাহার অদ্ভুত। সে সামান্য একটু হাসিয়া বলিল, বিলক্ষণ বন্ধু নয় তো কি, ওদের কৃপাতেই তো টিকে আছি। নইলে মামার জমিদারি যাওয়া পর্যন্ত সেসব কীর্তি করা গেছে। তাতে চণ্ডীগড়ের শান্তিগঞ্জের বদলে তাই এতদিন আন্দামানের শ্রীঘরে গিয়ে বসবাস করতে হতো। নির্মলের গোড়া হইতেই ভালো লাগে নাই, কিন্তু নিজের দুষ্কৃতির এই লজ্জাহীন অনাবৃত রসিকতার চেষ্টায় তাহার গা জ্বলিয়া গেল। মুখ লাল করিয়া কি একটা বলিতেও চাহিল, কিন্তু বলিতে পারিল না। ষোড়শী জবাব দিল, কহিল, চৌধুরী মশাই, উকিল ব্যারিস্টার বড়লোক বলে বলিতে পারিবে না, বরং তারা একাই ওরাই পারে। আন্দামান প্রভৃতি বড় ব্যাপার হোক না হোক, কিন্তু ছোট বলে এদেশের শ্রীঘরগুলি কি মনোরম স্থান নয়? দুঃখী বলে ভৈরবীরা কি একটু ধন্যবাদ পেতে পারেন না? জীবনানন্দ অপ্রস্তুত হইয়া হঠাৎ যাহা মুখে আসিল তাহা কহিল, বলিল, ধন্যবাদ পাবার সময় হলেই পাবে। ষোড়শী হাসিয়া কহিল, এই যেমন মন্দিরে দাঁড়িয়ে এইমাত্র এক দফা দিয়ে এলেন। জীবনানন্দ ইহার কোনো জবাব দিল না। নির্মলের প্রতি চাহিয়া কহিল, আপনার শ্বশুর মহাশয়ের মুখে শুনিলাম আপনি আসছেন, আশা করেছিলাম মন্দিরেই আলাপ হবে। ষোড়শী কহিল, সে আমার দোষ চৌধুরী মশাই, উনি এসেও ছিলেন, কিন্তু সদালাপে যোগ না দিয়ে ভিড়ের বাইরে দাঁড়িয়ে গলা বাড়িয়ে শোনবার চেষ্টাও করেছিলেন। কিন্তু আমি দেখতে পেয়ে হঠাৎ হাত ধরে টেনে নিলাম, বললাম,
চলুন নির্মল বাবু, ঘরে বসে বরঞ্চ ভালো 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 হয়েছে। খুব সুন্দর স্কেলটা ঠিক আছে আগে ভালো আছে, অনেক ভালো আছে, ভালো আছে। এরপর ডেকে নিচ্ছি, কে ছিল তোমার পরে? এরপর অনুপ মণ্ডল। অনুপ অনুপ মণ্ডল। মণ্ডল। অনুপ মণ্ডলকে ডেকে নেওয়া হচ্ছে। শুভঙ্কর দাসের লেখা, শুভঙ্কর দাসের লেখা দূরের সবুজ পাতাটি। একটা গাছ কেটে ফেলার জন্য এরকম অবস্থা হলো বলেই ভ্রুকুচকে তাকিয়ে থাকেন ডাক্তারবাবু। আগে হ্যাঁ, এটাই সত্যি, কিন্তু কি হয়েছে বলুন তো? আপনার স্ত্রী এই আঘাতটা একদম সহ্য করতে পারেননি, তার হার্ট ব্লক হয়ে গিয়েছিল, তার ফলে বাদিকটা পুরোপুরি প্যারালাইজড হয়ে গেছে। হতে পারে। আচ্ছা, ঠিক কি হয়েছিল বলুন তো? যা ঘটেছিল, কল্পনা ও সুজয়ের বিয়ে হয়েছে মাত্র 5 বছর। সুজয় কলকাতার ছেলে, কল্পনা ডাক্তার। মূল রাস্তা থেকে অনেকটা ভেতর দিকে ওদের বাড়ি। বিয়ের পর যথারীতি কাজের সূত্রে কলকাতার এই নতুন ফ্ল্যাটে ওদের থাকতে হয়েছে। একদিন বাড়ি ফিরতে সুজয়ের বেশ রাত হয়েছিল। ফিরে দেখলো দরজা হাট করে খোলা। সুজয় হন্তদন্ত হয়ে ঘরের মধ্যে ঢুকে কল্পনাকে দেখতে পেল না। তারপর এক চিলতে বারান্দায় চোখ পড়তে দেখে কল্পনা সেখানে একটা গ্রিলের গায়ে ঠেস দিয়ে পাথরের মতো দাঁড়িয়ে আছে। কি হলো, ওখানে কি করছো? বিরক্ত হয়ে প্রশ্ন করলো সুজয়। ও কিছু না, কেমন উদাস স্বরে উত্তর দিল কল্পনা। কিন্তু এত রাতে দরজা খুলে রেখেছো কেন? কত রকম বিপদ কলকাতায় আছে তোমার ধারণা আছে? তুমি কি দরজা বন্ধ করে দিয়েছো? হ্যাঁ। যা, জামরুল গাছের পাতাগুলো বলেই কল্পনা খুব হতাশ হয়ে রান্নাঘরে চলে যায়। এই শুরু। তারপর দিনরাত শুধু সেই জামরুল গাছের কথা। আবাসনটিতে বহু উঁচু উঁচু বাড়ি, দূর থেকে মনে হয় কংক্রিটের কারাগার। 3 তলার একটি ছোট্ট ঘর সুজয়। তার কোনো দিক খোলামেলা নয়, এমনকি উত্তর দিকে জানালা খোলাই যায় না। কল্পনা 2 থেকে 3 মাস থাকার পর একেবারে হাঁপিয়ে উঠেছিল। একটু আলো বাতাস পাওয়ার জন্য সে যেন ঠিক জল থেকে তুলে আনা মাছের মতো ছটফট করত। দিগন্ত বিস্তৃত মাঠঘাট, খাল বিল বড় হওয়া কল্পনার এরকম দমবদ্ধ পরিবেশে সহ্য করতে পারল না। সে প্রায় অসুস্থ হয়ে পড়ত। ঠিক আছে। ডাক্তার আসতে ভালো ভালো, ভীষণ ভালো হয়েছে। প্রত্যেকটাই ভালো হয়েছে। ঠিক, খুব ভালো হয়েছে। এক্সেলেন্ট। এরপর মিতা দিত নাকি? হ্যাঁ আমি চলে যাই। দিগন্ত বিস্তৃতটা আরেকটু এদিকে, মানে আরেকটু ছড়িয়ে দিতে, ছড়িয়ে বললে আরো ভালো। আরেকটা একটু। আর দিগন্ত বিস্তৃত। হ্যাঁ। ভালো হয়েছে। তবে আগে খুব ভালো। আর দরজার হাত এটা হাত করেটা একটু ইনস্ট্যান্টটা আরো ভালো হলো। আর হাত করে খুলতে হতো দরজা। ঠিক আছে, ইনস্ট্যান্টটা বেশি ভালো আমার লাগে। ফার্স্ট টাইম। এবার মিতা দি। আস্তে আস্তে ঠিক হবে। পড়ার অভ্যাসটা করতে হবে। মিতালি কি পেয়েছে? তুমি তো দিলা বার করে 193 পেজে বললে এটা পড়তে। আচ্ছা কি এইটুকুই সেটা? পড়তে হবে, এরপরে কিন্তু সেটা এটা কি? গান গান তুমি এটা বললে এটা পড়তে। কোনো নাটকের অংশ তো? তার সে করে ডানা বলে একটা দিয়ে লেখা আছে। গান গাও। অন্য ভাষাটাও অন্য ভাষা কিন্তু, হ্যাঁ আমি ওটাই বললাম। হ্যাঁ, সেখানে জানা ধ্রুবরা। আমি করবো এটা গান। এটা কি হয়েছে? কি? নেই। আর একটু পিছিয়ে যায় মিতা দি। শিকড়ের ডানা নাটকের নির্বাচিত অংশ। শিকড়ের ডানা, হ্যাঁ ডানাই লেখা আছে। সূত্রধার বসে পড়ে, নন্দী এসে খুব জোরে আসর বেড়ে দৌড়ে এক জায়গায় ধপাস করে পড়ে যায়। নন্দী, ওরে বাপরে বাপ, ভিঙ্গিটার হাতে খুব বাঁচা বেঁচেছি রে। আহ, ইধারে একটু হাফ সেরে দম নেওয়া যাক। আহা, এইরাম 34 মাসের সকাল, গাছে গাছে কোকিল, ডালে ডালে লাল পাকড়া ফুল, কোষে 2-1 সিলিম মার, তবে না তা না ভন 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 করতেই আছে তো করতেই আছে। কি না লেখাপড়া, কি না লেখাপড়া শিখছে। লেখাপড়া কর্তা সেই ব্যাংবেলায় বাগনে নারদের সঙ্গে দেখিতে চলে ব্রহ্মা ঠাকুরের আখড়ায় আড্ডা মারতে গেছে। আমাদের বলে গেছে বেটা নন্দী ভাগ্নে বাবাজির সঙ্গে তার নতুন কিনা ঢেকিতে চড়ে যাচ্ছি, তোর আর যাওয়ার দরকার নেই। বড্ড খুশি খুশি লাগতেছে। খুব জোরে কলকে টানে, কষে কলকে দম দাও, তাই দেখবা তুমি বাকে আর ইন্দিরি বাকে। তোমার চারপাশে তখন কত মেনকা রম্বার রুনু ঝুনু কত উপসির, যারে বলে তোমার ওই হলো গে ইয়ে। ইনস্ট্যান্ট ভালো হয়ে যাচ্ছে প্রিপারেশনের থেকে।
আচ্ছা, তারপরে রেবা বিশ্বাস। এরপর ডেকে নিচ্ছি রেবা বিশ্বাসকে। তিনি মমতা একটি ব্যানার্জির লেখা কবিতা পাঠ করবে, কবিতা নয়, যে তিনি বলবেন কি করবে। হ্যাঁ বলো। মমতা ব্যানার্জির পল্লবী মমতা ব্যানার্জি। বাস্তব জীবনগাথার স্মৃতি স্মরণীতে মাঝে মাঝেই অনেক স্মৃতি উঠে দেয়। বিভিন্ন সামাজিক আর্থিক কাঠামোতে আজও যে মানবিকতার স্মরণী ধরে চলতে আমাদের হবেই, এটাই খুব অল্প ঘন্টায় কোথাও বাস্তব, আবার কোথাও কিছু অতি বাস্তবের সংমিশ্রণে পল্লবিত হয়েছে পল্লবীকে। বর্তমান যুগে সময় এত দ্রুত এগিয়ে চলেছে যে এক একটা কাহিনীকে তার শাখা প্রশাখা বিস্তারিত করে মহিরুহ করে তোলাই যেত, কিন্তু লক্ষ্য তা নয়, লক্ষ্য সংক্ষিপ্ত, ভবিষ্যতে তাড়াতাড়ি করতে গিয়ে পল্লবীর মানবিক, সামাজিক ও বন্ধুত্বের সেতুবন্ধন তাই বাংলার প্রধান উৎসবের আগেই সবার কাছে সমর্পণ করব। ভুল ত্রুটি সমালোচনার সবটাই আমার প্রাপ্য, তবে ধন্যবাদ সুধাংশুবাবুকে। আমার তাড়াতাড়িতে সামাল দিতে গিয়ে তিনি নাজেহাল, তবুও হাসি মুখে আমার আবদার মেনে নিতে তার কোনো কুণ্ঠা নেই। আমি ব্যক্তিগতভাবে তার কাছে কৃতজ্ঞতা বাবলু, অলোক ও শেখরের কাছে প্রয়োজনে সাহায্য পাওয়ার জন্য। খুব সুন্দর হয়েছে। এরপর দেখে নেব। ইনস্ট্যান্ট ভালো হচ্ছে। হ্যাঁ, আমার মনে হয় ওরা আগে খুব নার্ভাস ছিল, এখন একটুখানি চলতে চলতে কেটেছে। হ্যাঁ, সাহেব আল্লাহ বাড়ি থেকে করে যেটা ছিল সেটার জন্য নার্ভাস, বাড়িতে করে আসি। আর এখানে খুব রিল্যাক্স। বাড়িতে করে আসি। বাড়ি বলছি থেকে করা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা রাজশ্রী। বাহ, কিছুই গলা আছে ভালো, ভালো। ভুবনেশ্বরী মন্দিরের পাথরের ঘাট গোমতী নদীতে গিয়া প্রবেশ করিয়াছে। ত্রিপুরার মহারাজা গোবিন্দমাণিক্য একদিন গ্রীষ্মকালের প্রভাতে স্নান করিতে আসিয়াছেন, সঙ্গে তাহার ভাই নক্ষত্ররায়ও আসিয়াছেন। এমন সময় একটি ছোট মেয়ে তাহার ছোট ভাইকে সঙ্গে করিয়া সেই ঘাটে আসিল। রাজার কাপড় টানিয়া জিজ্ঞাসা করিল, তুমি কে? রাজা ঈষৎ হাসিয়া বলিলেন, মা, আমি তোমার সন্তান। মেয়েটি বলিল, আমাকে পূজার ফুল পাড়িয়া দাও না। রাজা বলিলেন, আচ্ছা চলে। অনুচরণগণ অস্থির হইয়া উঠিল। তাহারা কহিল, মহারাজা, আপনি কেন যাইবেন? আমরা পাড়িয়া দিতেছি। রাজা বলিলেন, না, আমাকে যখন বলিয়াছে আমিই পাড়িয়া দিব। রাজা সেই মেয়েটির মুখের দিকে চাহিয়া দেখিলেন। সেদিনকার বিমল উষার সঙ্গে তাহার মুখের সাদৃশ্য ছিল। রাজার হাত ধরিয়া যখন সে মন্দির সংলগ্ন ফুলবাগানের বেড়াইতেছিল, তখন চারিদিকে শুভ্র বেলফুলগুলোর মতো তাহার ফুটফুটে মুখখানি হইতে যেন একটি বিমল সৌরভের ভাব উত্থিত হইয়া প্রভাতের কারণে ব্যর্থ হইতেছিল। ছোট ভাইটি দিদির কাপড় ধরিয়া দিদির সঙ্গে সঙ্গে বেড়াইতেছিল। সে কেবলমাত্র দিদিকেই জানে। রাজার সঙ্গে তাহার বড় একটা ভাব হইল না। রাজা মেয়েটিকে জিজ্ঞাসা করিলেন, তোমার নাম কি মা? মেয়েটি বলিল, হাসি। রাজা ছেলেটিকে জিজ্ঞাসা করিলেন, তোমার নাম কি? ছেলেটি বড় বড় চোখ মিলিয়া দিদির মুখের দিকে চাহিয়া রইল, কিছু উত্তর করিল না। হাসি তাহার গায়ে হাত দিয়া কহিল, বল না ভাই। আমার নাম তাতা। ব্যাস, ঠিক আছে। কিন্তু রাজা যে জিজ্ঞেস করলো সেটা কেমন করে জিজ্ঞেস করবে? রাজা যে জিজ্ঞেস করবে তোমার নাম কি, সেটা কেমন ভাবে জিজ্ঞেস করবে? তো রাজারটা ডিফারেন্সিয়েশন হলো না, হাসিরটা হলো, হাসির ভাইয়েরটা হলো, তো রাজারটা ডিফারেন্সিয়েট হলো। রাজারটার কতকেরটা অনেকটা একরকম হয়ে যাচ্ছে, ওই জায়গাগুলো একটু ডিফারেন্সিয়েট করতে। চলো, ঠিক আছে। মনিকা, নাইস ট্রাই। এরপর ডেকে নিচ্ছি মনিকা দিকে ডেকে নিচ্ছি। মনিকা ম্যাডাম। মনিকা, কি পেয়েছো? পথের পাঁচালী। পথের পাঁচালী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। বাহ। কথাটা সর্বজয়া ঘাটে গিয়া পাড়ার মেয়েদের মুখে শুনিল। আজ কয়েকদিন হইতে নীরিনের সঙ্গে অন্নদা রায়ের বিশেষ করিয়া তাহার ছেলে গোকুলের মনান্তর চলছিল। কাল দুপুরবেলা নাকি খুব ঝগড়া ও চেঁচামেচি বাঁধে। ফলে কাল রাত্রেই নীরিন জিনিসপত্র লইয়া এখান হইতে চলিয়া গিয়াছে। অন্নদা রায়ের প্রতিবেশী যজ্ঞেশ্বর দিগ্রির স্ত্রী হরিমতি বলতেছিলেন,
সত্যি মিথ্যে জানি নে, কদিন থেকে তো নানা রকম কথা শুনতে পাচ্ছি। আমি বাবু বিশ্বাস করি নে, বউটি তেমন নয়। আবার নাকি শুনলাম নীরেন লুকিয়ে টাকা দিয়েছে, বউ নাকি টাকা কোথায় পাঠিয়েছিল। নীরেনের হাতের লেখা রসিদ ফিরে এসে গোকুলের হাতে পড়েছে এইসব। যাক বাবু, সেসব পরের কেচ্ছা শুনে কি হবে। নীরেন শুনলাম বলছে আপনারা সকলে মিলে একজনের উপর অত্যাচার করতে পারেন, তাতে দোষ হয় না। আপনারা যা ভাবেন ভাবুন, বউ ঠাকুরন একবার আপনারা যা করবার করবেন। তারপর খুব হইচই খানিকক্ষণ হলো। সন্ধ্যের আগেই সেই গয়লাপাড়া থেকে একখানা গাড়ি ডেকে আনলে জিনিসপত্র নিয়ে চলে গেল। সর্বজয়া কথাটা শুনিয়া বড় দমিয়া গেল। ইতিমধ্যে স্বামীকে দিয়া অন্নদা রায়কে নীরেনের পিতার নিকট এ বিবাহ সম্বন্ধে পত্র লিখিতে অনুরোধ করিয়াছে। নীরেনকে আরো দুইবার ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে। গলাটা ভালো, পড়াটা ভালো হয়েছে। আর এরপর লাস্ট নট শ্রীমতী অপরাজিতা সাহা। জোরে হাততালি। কি পেয়েছো তুমি? সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্রের চন্দ্রশেখর। দ্বিতীয় পরিচ্ছেদ, ডুবিল বাকে উঠিল বাকে। এইরূপে ভালোবাসা জন্মিল। প্রণয় বলিতে হয় বলো, না বলিতে হয় না বলো। 16 বৎসরের নায়ক, 8 বৎসরের নায়িকা। বালকের ন্যায় কেহ ভালোবাসিতে জানে না। বাল্যকালের ভালোবাসায় বুঝি অভিসম্পাদ আছে? যাহাদের বাল্যকালে ভালোবাসিয়াছ, তাহাদের কয়জনের সঙ্গে যৌবনে দেখা সাক্ষাৎ হয়? কয়জন বাঁচিয়া থাকে? কয়জন ভালোবাসার যোগ্য থাকে? বার্ধক্যে বাল্য প্রণয়ের স্মৃতি মাত্র থাকে, আর সকল বিলুপ্ত হয়। কিন্তু সেই স্মৃতি কত মধুর। বালক মাত্রেই কোনো সময় না কোনো সময় অনুভূত করিয়াছে যে ওই বালিকার মুখমণ্ডল অতি মধুর। ওর চোখে কোনো বোধাতীত গুণ আছে। খেলা ছাড়িয়া কতবার তাহার মুখপানে চাইয়া দেখিয়াছে। তাহার পথের ধারে অন্তরালে দাঁড়াইয়া কতবার তাহাকে দেখিয়াছে। কখনো বুঝতে পারি নাই, অথচ ভালোবাসিয়াছে। তাহার পর সেই মধুর মুখ, সেই সরল কটাক্ষ কোথায় কাল প্রভাবে ভাসিয়া গিয়াছে। তাহার জন্য পৃথিবী খুঁজিয়া দেখি, কেবল স্মৃতি মাত্র আছে। বাল্য প্রণয়ে কোনো অভিসম্পাদ আছে। শৈবুলি মনে মনে জানিত প্রতাপের সঙ্গে আমার বিবাহ হইল। ভীষণ ভালো হয়েছে, ভীষণ ভালো হয়েছে। এবার কিন্তু অতটা প্রোনাউন্সিয়েশনে গন্ডগোল হয় না। ইনস্ট্যান্ট ভালো হয়েছে তোর। সবাইকে ইনস্ট্যান্টটা খুব ভালো লাগে। আজকে আমাদের নাটকে বৈঠকি আড্ডার 52তম অধিবেশন এত সুন্দর ভাবে হলো। খুব সুন্দর ভাবে সবাই মিলে খুব মজা করলাম। থ্যাঙ্কস টু অনুপ মণ্ডল। হ্যাঁ, আজকের সমস্ত ব্যবস্থাপনা ছিল অনুপ মণ্ডল। আচ্ছা, একটা কাজ হয়নি, আমরা একে একে আমাদের আজকে যারা বিচারক ছিলেন ধ্রুপদ ঘোষ এবং অমিত বিকাশ দে, তাদেরকে ডেকে নেব। আমরা সামান্য কিছু আয়োজন করেছি, অনুপকে ডেকে সেটা দিয়ে আমরা তাদেরকে প্রতিযোগিতা ফলাফল না, আমি বলছি অনুপকে এনে দিতে। হ্যাঁ, অনুপ দি বলছি। আমাদের ওনাদেরকে শেষে বরণ করে নিচ্ছে আমাদের বর্ষিয়ান সদস্য রেবা বিশ্বাস। ওইটা দেবে খালি, আর কিছুই না। ওঠো। আর কে বলবে? অসীমা দি এসো। আর অসীমা দিকে ডেকে নিচ্ছি। কোথায় দিয়ে দেবো? রেবা বিশ্বাস বরণ করে নেবেন অমিত বিকাশ দে মহাশয়কে। সাহায্য সরে যাবে। তুমি তো ভালো দাঁড়াবে। হ্যাঁ, ছবিটা তুলবে। আমি তো কিছু বলবো না, তার শেষে আচ্ছা, স্যারকে বলবো, অমিত স্যারকে বলবো যদি কিছু বলে আজকে কেমন লাগলো। আজকে কিরকম লাগলো বলতে গেলে
খুবই ভালো লেগেছে এবং সবচেয়ে বড় কথা যেটা হচ্ছে ইনস্ট্যান্ট যেটা হয়েছে সেটার মধ্যে মনে হচ্ছে সেটার মধ্যে আমাদের সমস্ত প্রতিযোগীরা বা আমাদের যারা ছিলেন তারা অত্যন্ত মনোযোগ সহকারে শেষটুকুনি মানে যেটা ইনস্ট্যান্ট বলেছেন সেখানেই আমরা বেশি নম্বর দিয়েছি। বরঞ্চ তারা যেটা দিতে পেরেছি আর কি, বরঞ্চ তারা যেটা বাড়ি থেকে করে এনেছিলেন সেটাতে অনেক ভুল ভ্রান্তি ছিল। তার জন্য কেউ যেন মনক্ষুণ্ণ হবেন না বা মনে কষ্ট রাখবেন না, আগামী দিনে নিশ্চয়ই ভালো হবে। এবং এই আমাদের যে আলোচনা বা এই চর্চা থেকেই একটা সুস্থ সংস্কৃতি এবং আমাদের এই রঙ্গসেনা আরো সমৃদ্ধি লাভ করবে। এবং আপনারা আমরা প্রথমবার এই নাটকে বৈঠকে যাইতে কেমন লাগলো? আপনি আনন্দমতে এসেছেন, আমাদের তো 51টা হয়ে গেছে। আপনি বলুন। আমার খুবই ভালো লেগেছে এবং নিজেকেও উদ্বুদ্ধ লেগেছে এবং নিজেও অনেক কিছু জানতে পারলাম, সবার সঙ্গে মেশা হলো, এটাও একটা বড় পাওয়া। এরপর আমাদের এইটা সবার জন্য, ছোটদের জন্য, ওটা আমাদের সবার জন্য, আমরা সবাই মিলেই ভাগ করে খাবো। যাই হোক, তো তারপর আমাদের বিপদ ঘোষ মহাশয়কে বলতে বলছি এখানে আমাদের নবসেনার নব সদস্যা অসীমা রায়কে ডেকে নিচ্ছি, আমাদের বরণ করে নেবে। আমি সমাপ্তি ভাষণ আজকে অনুষ্ঠান শেষ করে আচ্ছা আমি একটু বলি যে আমাদের এই নাটকের বৈঠকি আড্ডা বেসিক্যালি এটা এই কারণে যে সবাইকে সবসময় নাটক করতে পারে না, সবাইকে নাটকে নেওয়া হয় না, কিন্তু এই ধরনের কালচারাল অ্যাক্টিভিটিস গুলো এগুলো আমাদের কোথাও এনরিচ করে, আমাদের কোথাও এনগেজ করে এবং এই চর্চাটা আমার মনে হয় এগুলো নাটকের একটা পার্ট হিসেবেই। কারণ পাঠ অভিনয়ের একটা সেকশন রয়েছে যেখানে আমরা উচ্চারণ, শ্রুতি মধুরতা, প্রেজেন্টেশন, বাচিক অভিনয়, এই সেকশনে আমরা অলরেডি বাচিক অভিনয়ের কয়েকটা ক্লাস হয়েছে যারা ছোটরা করেছে। তো সেই ক্ষেত্রে এটা খুব বেশি আমাদের প্র্যাকটিক্যাল, মানে শুধু বই পড়ে তো সাঁতার শেখা যায় না, এমনি বই পড়ে অভিনয় করা যায় না। তো এইটা প্র্যাকটিক্যাল, এই জায়গাগুলো একটা এক্সামের মতোই হয় এবং এটা প্রতিযোগিতা কখনোই নয়। এটা আমি জানি না কেন সবাই নার্ভাস হচ্ছিল, কিন্তু এটা কখনো রেষারেষি বা প্রতিযোগিতার মধ্যে নয়। ইটস আ ফ্রেন্ডলি একটা বৈঠকি আড্ডা যেখানে আমরা আসছি একে অপরের সাথে আরো কারোর ভালো, কারোর আমরা কিছুটা সাংস্কৃতিক আদান প্রদান করছি, এটার জন্যই নাটকের বৈঠকি আড্ডা। এবং এগুলো আমাদের সারা বছর প্রায় 8-10টা মতো নাটকে বৈঠকি আড্ডা হয় এবং কিছু ভ্যারাইটিস বিভিন্ন ধরনের টপিক নিয়ে হয়ে থাকে। গত অধিবেশনটাই যেমন আমাদের হয়েছিল সিনে অনুনাটক প্রতিযোগিতা, আমরা অনেকেই পার্টিসিপেট করেছে, প্রাইজও পেয়েছে অনেকে। প্রাইজটা বড় কথা নয়, আমার মনে হয় যে পার্টিসিপেট করাটাই বড় কথা। আমাদের 35 জন সদস্য আছে, কিন্তু আজকে বোধহয় সম্ভবত 14 জন, বোধহয় 14 জন মতো আমাদের পার্টিসিপেট, সব মিলিয়ে রয়েছে 16 জন। কিন্তু যাই হোক, এটা আরো বেশি হলে আমার মনে হয় ভালো হতো এবং বেশি হওয়া উচিত। আমি বলবো যারা কোঅর্ডিনেট করছে বা রেপার্টরি যে আমাদের ডিরেক্টর, আরো ইনফ্লুয়েন্স করা, আরো মোটিভেট করা, যাতে সবাই, হয়তো তারা ভয় পাচ্ছে বা এই প্রতিযোগিতা বলে হবে, এইটা দেখলে মনে হয় আরো ইনফ্লুয়েন্স হবে সবাই, এটা দেখলে এবার হবে তখন ইচ্ছা করবে সবাই মোটিভেট করা। যে বিষয়টা খুব একটা কঠিন কি মনে হলো না, আমার তো মনে হয় না যে খুব একটা কঠিন মনে হলো। তুই যেরকম ভয় পাচ্ছিস কত রাত্রে, তেমন তো নয়। হ্যাঁ, তো বিষয়গুলো অত ইজি নয়। আর আমরাও খুব একটা বিশেষ কিছু জানি না, আমি আমার তরফ থেকে বলছি, আমি বলতে পারবো না। যেটা স্পেশালি আই এম নট স্পেশালিস্ট, আমার যেটা কানে লাগে সেইটাই আমি হয়তো কোথাও বলতে পারছি, আমি হয়তো অত নিখুঁত কিছু, তো জাজমেন্টটা একদমই ক্ষমা ঘেন্না করে দেবেন আমাদের। কিন্তু আমার মনে হয় প্রত্যেকেই উইনার, কিন্তু তাও একটা ওই তো করতেই হয়। তো আমরা রেজাল্টটা যেটা করব সেটা আমরা পেজে বেরোবে, ঠিক আছে? আজকে বেরোবে না, আমাদের কিছু ট্যাবুলেশনের কাজ বাকি আছে, তো পেজের মধ্যে আপনারা পেয়ে যাবেন। আপনারা আমাদের পেজটা অবশ্যই ফলো রাখুন, সবাই জানেন রঙ্গসেনা পেজটা, তো জেনে নিন, দীপের কাছ থেকে জেনে নেবেন, ঠিক আছে? পেজটা লাইক করে নিন, ফলো করতে হবে, শেয়ার করতে হবে, ঠিক আছে?
এইটুকুনি বলা, আর প্রত্যেকে বলতে পারো যে আজকে এসে কেমন লাগলো শেয়ার করতে পারো, এইটুকুনি বলা। নেক্সট নাটকের প্রতিযোগিতা 19শে মে, আর 12ই মে আমাদের ডিসি মিটিং, আর 5 তারিখ তো ওয়ার্কশপে সকলের সাথে খুব দারুণভাবে দেখা হচ্ছে। চলো, গুড নাইট।